প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সুমন রাহাত আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক থাকবে ইনশাআল্লাহ। আমরা এইচএসসি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন থাকবে সেই সৃজনশীল প্রশ্নে কি কি থাকবে এবং এই অধ্যায় থেকে আমাদের কি কি আইটেমগুলো শিখতে হবে, যেগুলো শিখলে আমরা এইচএসসি পরীক্ষাতে আমরা একটা সৃজনশীল অঙ্ক ইনশাআল্লাহ আমরা করে আসতে পারবো। তো অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আমরা অধ্যায়ের নাম শুনে বুঝতে পারছি দৃশ্যমান অর্থাৎ যে জিনিসটা দেখা যায়, আর অদৃশ্যমান মানে যে জিনিসটা দেখা যায় না। দৃশ্যমান কথাটার অর্থ হচ্ছে যে জিনিসটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় তাকে বলা হয় দৃশ্যমান। যেমন আমার হাতে কলম আছে, এই কলমটাকে আমি দেখতে পাচ্ছি, ধরতে পারছি, তার মানে এই কলমটা হলো দৃশ্যমান। যেমন আমার গরম লাগছে, আমি ফ্যান ছেড়েছি, ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগছে, বাতাসটা আমি অনুভব করতে পারছি, কিন্তু বাতাসটা আমি চোখে দেখতে পাচ্ছি না, তার মানে বাতাসটা হলো অদৃশ্যমান। তো হিসাব বিজ্ঞানে এই অধ্যায়ে অদৃশ্যমান কাকে বলা হয়? কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ব্যয়কেই বলা হয় হচ্ছে অবচয়। আমরা এই অধ্যায়ে কি কি আমাদের চাই সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আরেকটি কথা, যে এই অধ্যায়ের থিওরিক্যাল যে আইটেমগুলো রয়েছে সেগুলো না পড়েও এই অধ্যায়ের অঙ্ক করা সম্ভব। আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কোনো থিওরি আইটেম করার প্রয়োজন নাই। থিওরি কোথায় কাজে লাগবে? থিওরিটা আমরা পড়বো শেষের দিকে। কোথায় থিওরিটা লাগবে? হচ্ছে আমরা যখন এমসিকিউ করতে যাব তখন আমাদের প্রয়োজন পড়বে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের থিওরি না জানলেও চলবে। কিন্তু এমসিকিউর অ্যান্সার দিতে গেলে অবশ্যই আমাদেরকে কিন্তু থিওরি বই পড়া লাগবে, লাইন টু লাইন। কারণ আমরা যদি বই ভালোভাবে না পড়ে থাকি তাহলে কিন্তু আমরা একাডেমির এমসিকিউ ভালো করতে পারবো না, পাশাপাশি অ্যাডমিশনের কিন্তু আমরা চান্স পাবো না। তাই আমাদের এমসিকিউ ভালো করতে গেলে থিওরি পড়তে হবে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে থিওরি প্রয়োজন নাই। এই অধ্যায় থেকে কি কি আমাদের শেখা লাগবে, তাহলে আমরা সৃজনশীল অঙ্কের অ্যান্সার দিতে পারবো। এই অধ্যায় থেকে আমাদের শিখতে হবে অবচয়, আর শিখতে হবে জাবেদা, আর শিখতে হবে খতিয়ান। এই তিনটা জিনিস শিখলে আমাদের ইনশাআল্লাহ এই অধ্যায় হয়ে যাবে। তো প্রথমে লিখেছি অবচয়, তারপরে লিখেছি জাবেদা, তারপরে লিখেছি খতিয়ান। এখন আমরা যাব প্রথমত অবচয় কাকে বলে। আসলে মূলত এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে অবচয়কে নিয়েই এই অধ্যায়ের অঙ্কটা হয়। তাহলে অবচয় কাকে বলছে? আমি একটা মোবাইল ফোন 10,000 টাকাতে ক্রয় করেছি। মোবাইল ফোনটা 1 মাস ব্যবহার করার পর আমি সেটা বিক্রি করতে যাচ্ছি। তো বিক্রি করার সময় অবশ্যই আমি যে দামে কিনেছি সে দামে কিন্তু বিক্রি করতে পারবো না। কিনেছি আমি 10,000 টাকা দিয়ে, 1 মাস ব্যবহার করার পর আমি যখন বিক্রি করতে যাচ্ছি তখন আমাকে 8,000 টাকা দাম দেওয়া হচ্ছে, আমাকে 2,000 টাকা কম দিচ্ছে। এই যে 1 মাস ব্যবহারের জন্য আমাকে যে 2,000 টাকা কম দিচ্ছে, সেই 2,000 টাকাকেই বলা হচ্ছে অবচয়। অর্থাৎ তুমি ধরো তুমি কোনো একটা জিনিস কিনেছো, সেটা 1 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক তুমি ব্যবহার করেছো,
ব্যবহার করার পরে তুমি যখন বিক্রি করতে চাচ্ছ, তখন তুমি যে দামে কিনেছো সেই দামে কিন্তু আর বিক্রি করতে পারছো না। যতটুকু কম টাকায় তুমি বিক্রি করছো, ততটুকু কম টাকাকেই বলা হচ্ছে অবচয়। এই অধ্যায়ে এই অবচয়ের টাকা বের করার সূত্র রয়েছে। তো মোটামুটি ভাবে 14টা সূত্র রয়েছে। 14টা সূত্র করলে এই অধ্যায়টা আমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তারা শুধু 2টা সূত্র মনে রেখো। পরীক্ষাতে আমি আশা করছি ইনশাআল্লাহ এই 2টা সূত্র থেকেই পরীক্ষায় দিবে, 2টার বাইরে দিবে না। তাহলে প্রথমটার নাম হচ্ছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। সরল রৈখিক আর হলো স্থির কিস্তি পদ্ধতি একই কথা। সরল রৈখিকের আরেকটি নাম হলো স্থির। 2 নম্বর হলো ক্রম হ্রাসমান জের পদ্ধতি। তাহলে আমরা জেনে নিলাম যে এই অধ্যায়ে সূত্র আছে 14টা, কিন্তু আমি বলেছি তোমরা 2টা সূত্র শিখবা, সরল রৈখিক আর একটা হলো ক্রম হ্রাসমান জের পদ্ধতি। ইনশাআল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষায় এই 2টা সূত্রের ভিতর থেকে তোমরা কমন পাবা। তো সরল রৈখিক বা স্থির, সরল কথাটার অর্থ হচ্ছে সোজা, আর স্থির কথাটার অর্থ হচ্ছে থেমে থাকা। তাহলে সরল রৈখিক কিভাবে বোঝানো হচ্ছে? ধরে নাও তোমার অঙ্কটা হলো 5 বছরের। কয় বছরে? 5 বছরের। তুমি একটা মেশিন কিনেছো 10,000 টাকা দিয়ে। এখন ওরা বলেছে তুমি হিসাব নিকাশ করে তোমার অবচয় বের হয়েছে ধরে নাও 2,000 টাকা। তার মানে 1 বছর যদি তুমি মেশিনটা ব্যবহার করো, 1 বছর যদি তুমি মেশিনটা ব্যবহার করো, তোমার অবচয় হবে 2,000। তাহলে তোমার মেশিনের দাম দাঁড়ালো 8,000। তুমি আরো 1 বছর মেশিনটা ব্যবহার করেছো, তাহলে তোমার অবচয় হলো আবার 2,000। তাহলে মেশিনটার দাম দাঁড়ালো কত? 6,000। তুমি আরো 1 বছর মেশিনটা ব্যবহার করেছো, তোমার অবচয় হলো আবার 2,000। তাহলে মেশিনটার দাম হলো 4,000। অর্থাৎ কোনো কিছু তুমি ব্যবহার করলে প্রতি বছর একই পরিমাণ যদি অবচয় হয়, দেখো 2 2 2, প্রত্যেক বছর কিন্তু একই পরিমাণ অবচয় হয়েছে। প্রত্যেক বছর একই পরিমাণ অবচয় হলে তাকে বলা হয় সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। আর ক্রম হ্রাসমান জের পদ্ধতি কাকে বলছে? তুমি মেশিনটা কিনেছো 10,000 টাকা দিয়ে, প্রথম বছরে অবচয় হয়েছে 2,000 টাকা, তাহলে তোমার মেশিনটার দাম দাঁড়ালো 8,000। তার পরবর্তী বছরে হয়েছে 1,500 টাকা, মেশিনটার দাম দাঁড়ালো 6,500 টাকা। তার পরবর্তী বছরে তুমি মেশিনটা আবার ব্যবহার করেছো, তোমার অবচয় হয়েছে 1,000 টাকা, দাম দাঁড়াচ্ছে 5,500 টাকা। অর্থাৎ ক্রম হ্রাসমান পদ্ধতিতে যদি অবচয় বের করতে হয়, তাহলে কখনো অবচয় প্রতি বছর একই পরিমাণ হবে না। দেখো প্রথমে 2, তারপরে 1,500, তারপর হচ্ছে 1,000। ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে অবচয় শুধু কমতে থাকে, মানে টাকা একই পরিমাণ থাকে না, কমবে। আর সরল রৈখিক আর স্থির কিস্তি পদ্ধতির বেলায় অবচয়টা প্রতি বছর একই পরিমাণ থাকবে, কমবে না। এটাকেই বলা হয় সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। এখন বিষয়টা হলো, আমি সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমাকে যখন ওরা অবচয় বের করতে বলবে কতে,
আমি কিভাবে অবচয়টা বের করব। তাহলে এখন আমরা যাব যে প্রশ্নে কিভাবে আমরা বের করব হচ্ছে অবচয়, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে বের করা হয়। তো সোজাভাবে আমরা মনে রাখবো, তুমি কোনো একটা সম্পদ কিনেছো, কোশ্চেনে নাম থাকবে মেশিন, যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র। অর্থাৎ তুমি যে অঙ্কটা করবা সেই অঙ্কে যে নামটা থাকবে, যে সম্পদটা থাকবে, সম্পত্তির সাথে, তাহলে আমরা বললাম অঙ্কে যে সম্পদটা থাকবে সম্পত্তির সাথে যত রকমের খরচ থাকবে সব রকমের খরচ যোগ করতে হবে। এখন তুমি একটা মেশিন কিনেছো, এখন এখানে খরচ কাকে বলা হয়েছে, যেমন পরিবহন খরচ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, সংস্থাপন ব্যয়, এই টাইপের কিছু খরচ থাকবে। তো তুমি ভাবছো আমি চিনবো কি করে খরচগুলো? যখন আমি অঙ্ক করব ইনশাআল্লাহ তখন তুমি চিনতে পারবা কোনগুলো হচ্ছে খরচ। তাহলে এখন আমরা আগে জানি যে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয়টা বের করা হয়। প্রশ্নে যে সম্পত্তি থাকবে তার সাথে যত রকমের খরচ থাকবে, অর্থাৎ লিখেছি সব রকমের খরচ কি করতে হবে, যোগ করতে হবে। আর এখান থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্য আর এইটাকে ভাগ দেওয়া লাগবে, এ হলো আয়ুষ্কাল। তাহলে আমরা বলে ফেললাম, দেখো সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যদি তোমাকে অবচয় বের করতে বলে, তাহলে অবচয় বের করার নিয়ম হলো কোশ্চেনে যে সম্পদ থাকবে তার সাথে তুমি যত রকমের খরচ থাকবে সব রকমের খরচগুলোকে তুমি যোগ করবা। কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য থাকতে পারে, তুমি ভগ্নাবশেষ মূল্যটাকে বাদ দিবা আর এইটাকে তুমি আয়ুষ্কাল দ্বারা ভাগ করবা। তাহলে তুমি যেটা পাবা তার নাম হচ্ছে অবচয়। এখন তুমি বলছো যে সম্পত্তি কি, এখন ধরে নাও তুমি একটা মেশিন কিনেছো, মেশিনের দাম 2 লক্ষ টাকা। এখন মেশিনের বেশ কিছু খরচ হয়েছে, যেমন কি পরিবহন খরচ, যেমন সংস্থাপন ব্যয়। তাহলে পরিবহন খরচ হয়েছে 30,000 টাকা, সংস্থাপন ব্যয় হয়েছে 20,000 টাকা। আর বলা হয়েছে ভগ্নাবশেষ মূল্য কত, 50,000 টাকা। আর কোশ্চেনে লেখা আছে কি আয়ুষ্কাল কত, 5 বছর। এ হলো 5 বছর। এখন এই জিনিসটা আমাদের কোশ্চেনে লেখা থাকবে মিস্টার শফিক 2017 সালে জানুয়ারি মাসের 1 তারিখে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ 30,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা এবং এর ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা এবং আয়ুষ্কাল হলো 5 বছর। তার মানে কি বোঝানো হয়েছে, যে তুমি একটা মেশিন কিনেছো 2 লাখ টাকাতে, ধরে নাও মেশিনটা তোমার কারখানায় আনতে গাড়ি ভাড়া দিতে হয়েছে 30,000 টাকা। মেশিনটা তুমি তোমার কারখানাতে লাগাতে পারবে না, মিস্ত্রি এসে লাগাইছে, মিস্ত্রি নিবে হচ্ছে 20,000 টাকা। আর ভগ্নাবশেষ মূল্য কি,
তুমি যার কাছ থেকে মেশিনটা কিনেছো সে বলেছে যে আয়ুষ্কাল 5 বছর, অর্থাৎ মেশিনটা তুমি ইচ্ছা মতন 5 বছর তুমি ব্যবহার করতে পারবা। 5 বছর পরে তুমি যদি মেশিনটা বিক্রি করতে চাও তাহলে ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ তুমি 50,000 টাকা পাবা। তাহলে আমরা বুঝতে পারলাম ভগ্নাবশেষ মূল্য কাকে বলে, যে কোনো একটা সম্পদ কেনার পরে তা বেশ কিছু বছর ব্যবহার করার পর সেটাকে যদি বিক্রি করে আমরা যদি কিছু টাকা পাই সেই টাকাটাকেই বলা হয় হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এখন আমরা অবচয় কিভাবে বের করব? আমি তোমাদেরকে বলেছি যে সম্পত্তির সাথে, তাহলে এখানে সম্পত্তির নাম কি দেওয়া আছে? মেশিন। তাহলে মেশিনের দাম হলো কত? 2 লক্ষ টাকা। মেশিনের সাথে সব রকম খরচ, এ হলো মেশিন। মেশিনের সাথে সব রকম খরচ যোগ করতে হবে। তাহলে এখানে সব রকম খরচ বলতে কি আছে? একটা হলো পরিবহন খরচ, একটা হলো সংস্থাপন ব্যয়। তাহলে আমরা সব রকমের খরচ কি করলাম? যোগ করলাম। দিয়ে এখান থেকে বাদ দিতে হবে কি? ভগ্নাবশেষ মূল্য। আর এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা। অর্থাৎ এই অঙ্কটায় আয়ুষ্কাল কত বছর দেওয়া আছে? 5 বছর। অর্থাৎ আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে এবার খেয়াল করি আমরা, মেশিনের দাম হলো 2 লক্ষ টাকা, পরিবহন ব্যয় হলো 30,000 টাকা, সংস্থাপন ব্যয় হলো 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হলো 50,000 টাকা। আর এটাকে ভাগ করতে হবে বছর দ্বারা। তাহলে আমরা এটাকে যদি যোগ করি 2,30,000 আর 20, 2,50,000, 2,50,000 থেকে 50 যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের আসছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 হলো 20, অর্থাৎ আমাদের অবচয় আসছে 1 বছরের মধ্যে 40,000 টাকা। অর্থাৎ আমি যে দোকান থেকে মেশিনটা কিনেছি তিনি আমাকে বলেছে তুমি 5 বছর মেশিনটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ মেশিনটার 1 বছর যদি আমি ব্যবহার করি তাহলে আমার 1 বছরে আমার অবচয় হবে কত? 40,000। যদি আমি আরো 1 বছর ব্যবহার করি তাহলে আমার অবচয় হবে আবার 40,000। ঠিক এভাবে আগামী 5 বছর, তাহলে প্রথম বছরে আমাদের বের হলো অবচয় 40, দ্বিতীয় বছরেও 40, তৃতীয় বছরেও 40, চতুর্থ বছরেও 40, পঞ্চম বছরেও 40, কারণ এখানে 5 বছরের কথা বলেছে। আর প্রত্যেক বছরে যদি একই পরিমাণ অবচয় হয় এর নামই হলো সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে মনে রাখবো, অবচয় বের করার নিয়ম হলো সম্পত্তির সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কি বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য। কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো এর নাম হলো হচ্ছে অবচয়। তাহলে আমরা এখানে অবচয় পেয়ে গেলাম সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছর আমাদের একই পরিমাণ অবচয় হবে। এরপরে আমরা যাই যে কোশ্চিনে এখানে আয়ুষ্কালের কথা বলেছে। তো অঙ্কে আয়ুষ্কাল নাও দেওয়া থাকতে পারে, অঙ্কে লেখা থাকতে পারে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার 10%। তার মানে আমরা বললাম কোশ্চিনে যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি করব?
সম্পত্তি থাকবে তার সাথে যত রকমের খরচ থাকবে, পরিবহন খরচ যোগ সংস্থাপন ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, আর ভাগ দিব হচ্ছে আয়ুষ্কাল। মানে যদি এখানে বছর উল্লেখ থাকে, কিন্তু যদি বছর উল্লেখ না থাকে, এরকম থাকে অবচয়ের হার দেওয়া আছে 10%, তাহলে কি করব? তখন আমরা আর আয়ুষ্কাল দ্বারা ভাগ করব না, তখন আমরা কি করব? এখানে পার্সেন্টেজ করব। অর্থাৎ অবচয়ের হার দেওয়া আছে 10%, তখন আমরা এই পার্সেন্টেজ দ্বারা কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। তাহলে এখন আমরা যাই, মেশিনটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা, পরিবহন হলো 30,000, সংস্থাপন হলো 20,000, ভগ্নাবশেষ মূল্য হলো 50,000, আর গুণ হলো হচ্ছে 10%। তাহলে দেখো এটার সাথে এটা যোগ করে 50,000 বাদ দিলে আমাদের আসছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকে যদি আমরা 10% করি, তাহলে আমাদের অবচয় আসছে কত হাজার টাকা? 20,000 টাকা। তার মানে আমি যত বছরেরই অঙ্ক করি না কেন, প্রত্যেক বছরে আমার একই পরিমাণ অবচয় হবে, অর্থাৎ 20,000 20,000 20,000। তো যত বছরই উল্লেখ থাকুক না কেন, আমরা অবচয় পাবো 20,000 টাকা করে। এর নামই হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে হয়তো বা বোঝাতে পেরেছি। সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যদি অবচয় বের করতে বলে, তাহলে দুই ভাবে বের করা যাবে। একটা হলো বছর দ্বারা, একটা হলো পার্সেন্টেজ দ্বারা। কোশ্চেনে যদি বছর থাকে, তাহলে আমরা এটাকে ভাগ করব আয়ুষ্কাল দ্বারা। কোশ্চেনে যদি বছর না থেকে, কোশ্চেনে যদি পার্সেন্টেজ থাকে, তাহলে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করব না, আমরা কি করব? পার্সেন্টেজ করব। পার্সেন্টেজ করলে আমাদের যেটা বের হবে সেটাই আমাদের অবচয়। মনে এখন প্রশ্ন থাকতে পারে যে কোশ্চেনে যদি দুটাই থাকে, বছরও আছে পার্সেন্টেজও আছে, তাহলে কি করবা? তখন তোমাদের ইচ্ছা, তোমরা বছর দিয়েও করতে পারো, তোমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারো, তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবে করবা। আমরা সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয় তা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবার হলো ক্রমহ্রাসমান যে পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম কিভাবে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় বের করতে হয়। এবার আমরা যাব ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয়। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়। এখন ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যখন আমি অবচয় করতে যাচ্ছি, তখন আমাদের কোশ্চেনে লেখা আছে মেশিন 2 লক্ষ টাকা, পরিবহন ব্যয় 30,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হলো 50,000 টাকা। আর এখানে লেখা থাকবে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, অবচয়ের হার হলো 10%। এখন ধরো ওরা আমাকে কতে প্রশ্ন করেছে 3 বছরের ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় তালিকা প্রস্তুত করো। 3 বছরের, তাহলে কয় বছরের কথা বলেছে? ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 3 বছরের অবচয় তালিকা। আমরা সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে আমরা অবচয় জানি যে
সম্পত্তির সাথে খরচগুলোকে যোগ করতে হবে, ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করতে হবে। যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ করব, পার্সেন্টেজ না থাকলে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, তাহলে আমরা অবচয় পেয়ে যাব। কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যখন তুমি অবচয় বের করতে যাবা তখন তোমাকে একটা বক্স করতে হবে। বক্স ছাড়া ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় বের করা যাবে না। তাহলে কিভাবে? তা আমি তোমাদেরকে বললাম, কোশ্চিনে ওরা বলেছে 3 বছরের অবচয়ের কথা। তাহলে আমরা 3 বছর দিচ্ছি, 1 2 এর হচ্ছে 3। প্রথমে যেটা বসবে এটা বসে হচ্ছে সাল। কত? 2017 সাল, 2018 সাল, 2019 সাল। এরপরে যেটা বসবে সেটা হলো সম্পত্তি শুরুর মূল্য। কেউ লেখে সম্পত্তির প্রারম্ভিক মূল্য। তো তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি শুরুর মূল্যও লিখতে পারো, প্রারম্ভিক মূল্যও লিখতে পারো। এখন এই সম্পত্তির শুরুর মূল্যের এখানে আমরা কি বসাবো? তাহলে আমি মেশিনটা কিনেছি 2 লক্ষ টাকা দিয়ে, আমার পরিবহন খরচ হয়েছে 30,000 টাকা, সংস্থাপন ব্যয় হয়েছে 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। সরলরৈখিক আর স্থির কিস্তি পদ্ধতির বেলায় আমরা মেশিনের সাথে খরচগুলোকে যোগ করেছি, করে ভগ্নাবশেষ মূল্যটাকে বাদ দিয়েছি। কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতির বেলায় এই মেশিনের সাথে খরচগুলোকে তুমি যোগ করবা, কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যাবে না, এটা হচ্ছে নিয়ম। তাহলে মেশিনের দাম 2 লাখ, পরিবহন ব্যয় আর সংস্থাপন ব্যয় মিলে হচ্ছে 2,50,000। আমি আবারও বলছি, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যদি তোমাকে অবচয় বের করতে বলে তাহলে তোমরা এটা বক্সের মাধ্যমে করবা, তাহলে তোমার অবচয় বের করাটা অনেক সোজা হবে। যদি বক্সের মাধ্যমে না করো তাহলে তোমার জন্য একটু কষ্টকর হবে। বক্সে করলে তাড়াতাড়ি বের করা যাবে। তাহলে প্রথমে দিলাম সাল, ধরে নিলাম ওরা আমাকে 3 বছরের করতে বলেছে, 2017 18 19। এবার লিখব সম্পত্তির শুরুর মূল্য। শুরুর মূল্যের এখানে কি লিখতে হবে? মেশিনের সাথে যত রকমের খরচ আছে, তাহলে 2টা, পরিবহন আর সংস্থাপন, তাহলে যোগ করে হলো 2,50,000। ভগ্নাবশেষ মূল্য ক্রমহ্রাসমানের বেলায় বাদ দেওয়া যাবে না। এবার এখানে যেটা বসাতে হবে সেটা হলো অবচয়ের হার। এই যে আমরা অঙ্ক করলাম, তো এখানে কোশ্চেনে বলে দিয়েছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার কত পার্সেন্ট? 10%। মনে রাখবা, প্রতি বছর একই পরিমাণ অবচয়ের হার থাকবে, অবচয়ের হার আমাদের পরিবর্তন হবে না। এরপরে এখানে এসে লিখবো আমরা অবচয়। এবার দেখো 2,50,000 টাকার উপরে আমরা যদি 10% করি তাহলে আমাদের অবচয় আসছে 25,000 টাকা। এবার এখানে লিখতে হবে অবচয় সঞ্চিতি। এই অবচয় সঞ্চিতির এখানে আমরা এখন কোনো টাকা বসাবো না, এটা আমরা পরে যাব। তাহলে আমি বললাম 2017 সালের মেশিনটার দাম দাঁড়াইছে 2,50,000 টাকা। তারপরে অবচয়ের হার হলো 10%, 10% করে আমাদের অবচয় বের হয়েছে 25,000। অর্থাৎ 2017 সালে মেশিনটা আমি যদি ব্যবহার করি এর জন্য আমার অবচয় হবে 25,000। 2,50,000 থেকে 25,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আসছে আমাদের 2,25,000 টাকা। এই শেষের ঘরটার নাম হলো সম্পত্তির শেষের মূল্য। কেউ বলে সম্পত্তির শেষের মূল্য, কেউ বলে সম্পত্তির সমাপনী মূল্য।
অর্থাৎ শুরুতে সম্পত্তির মূল্য হলো 2,50,000, ওই বছর অবচয় হলো 25,000। এই সম্পত্তির শুরুর মূল্য থেকে অবচয় বাদ দিলে সম্পত্তির শেষের মূল্য হচ্ছে আমাদের 2,25,000 টাকা। এবার দেখো, যেটা 2017 সালের শেষ, এটা তার পরবর্তী বছর 2018 সালে গিয়ে হয়ে গেল শুরু, এ হলো 2,25,000 টাকা। তাহলে এই যে 2,25,000 টাকা, এখন এর উপরে আমরা আবার 10% করব, তাহলে আমাদের আসছে 22,500 টাকা। তাহলে 2,25,000 এর উপরে আমরা যদি 10% করি, তাহলে আমাদের আসছে 22,500। তাহলে এবার এই 2,25,000 থেকে 22,500 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের সম্পত্তি শেষের মূল্য আসছে 2,02,500 টাকা। তাহলে 2,25,000 থেকে 22,500 যদি বাদ দিয়ে দিই, তাহলে আসছে 2,02,500 টাকা। তাহলে 2018 সালে সম্পত্তির শেষের মূল্য হচ্ছে 2,02,500। ঠিক যেটা 2018 সালে শেষ, সেটা তার পরবর্তী বছরে হচ্ছে শুরু, 2,02,500। এই 2,02,500 উপরে 10% যদি আমরা করি, তাহলে আমাদের একটা শূন্য বাদ, তাহলে আসছে কি 20,250 টাকা। তাহলে আমরা 20,250 টাকা 2019 সালে অবচয় পেলাম। তাহলে কি 2,02,500, এখান থেকে 20,250 টাকা আমরা বাদ দিই, 0, 5, 2, 2, এর হচ্ছে আমাদের 18, 1,82,250 টাকা এখন আমাদের মেশিনের দামটা দাঁড়াচ্ছে। ঠিক ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে এরা আমাকে 3 বছরের কথা বলেছে, তো যেহেতু 3 বছরের কথা বলেছে, আমরা 3 বছর নিয়েছি। যদি ওরা আমাকে আরো বলতো, তাহলে আমাদেরকে আরো এভাবে 2020 সালে তখন এই 1,82,250 টাকাটাই 2020 সালে চলে যেত, তার উপরে আবার 10%, যে আবার এই মূল্য থেকে অবচয়টা বাদ দিলে শেষে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকবার রিপিট করছি, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যদি তোমাকে অবচয় বের করতে বলে, তাহলে তোমরা বক্সের মাধ্যমে করবা, তাহলে তোমাদের জন্য অঙ্কটা করা সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। কিভাবে? কারণ আমরা জানি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় একই পরিমাণ হয় না, অবচয় শুধু কমতে থাকে। প্রথম বছরে অবচয় হয়েছে 25,000, দ্বিতীয় বছরে হয়েছে 22,500, তৃতীয় বছরে হয়েছে 20,250। অর্থাৎ দেখো, আমার কিন্তু এখানে সমান না, 25, 22,500, 20,250, অবচয়টা আমার শুধু কমতে থেকেছে। অর্থাৎ ক্রমহ্রাসমান কথাটার অর্থ হচ্ছে কম, শুধু কমতে থাকবে। কিন্তু সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতির বেলায় অবচয় কমতে থাকবে না, প্রতি বছর একই পরিমাণ অবচয় থাকবে। কিন্তু ক্রমহ্রাসমানের বেলায় তা না, ক্রমহ্রাসমানের বেলায় কি হবে? প্রত্যেক বছর কমতে থাকবে। তাহলে আমরা জেনে ফেললাম কিভাবে অবচয় বের করতে হবে। কিন্তু এইখানে আমরা একটা জিনিস ফাঁকা রেখেছি, সেটা হলো অবচয় সঞ্চিতি। এই ঘরটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু যখন ওরা তোমাকে বলবে যে প্রথম বছরের বা দ্বিতীয় বছরের বা তৃতীয় বছরের প্রথম 3 বছরের বা প্রথম 2 বছরের বা প্রথম বছরের অবচয় তালিকা প্রস্তুত করো, এই যে আমরা যে ঘরটা করেছি এটাকে বলা হয় অবচয় তালিকা। সেই ঘরের মাঝে অবচয় সঞ্চিতি বলে একটা ঘর থাকে। এখন অবচয় সঞ্চিতি কিভাবে করবা, এটা হচ্ছে এখন প্রশ্ন। এই অবচয় সঞ্চিতি তুমি প্রথমে বসাবা না, আগে অঙ্কটা এভাবে বের করে নিবা, তারপরে তুমি অবচয় সঞ্চিতি যাবা। কিভাবে? এখানে আছে 25,000,
এই 25,000 টাকা তুমি এখানে গিয়ে লিখে ফেলবা। এবার এই 25,000 এর সাথে এই 22,500 এই দুটাকে যোগ করবা, এটার সাথে এটা, তাহলে 22,500 আর হলো 25,000, তাহলে যোগ করলে তোমার আসছে 47,500। এবার এই 47,500 এর সাথে এই 20,250 কে তুমি যোগ করবা, তাহলে 0 0 0 এর সাথে 5 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7, এ হলো হচ্ছে 7, 4 আর 2 6, এ হলো হচ্ছে 67,750 টাকা। তাহলে আমি আবার বলছি, অবচয় সঞ্চিতিটা কিভাবে বের করতে হবে? প্রথমে যে অবচয় থাকবে সেই অবচয়ের সাথে সেই অবচয়টাই আমরা এখানে বসাবো, এর সাথে দ্বিতীয় বছরের অবচয়টাকে যোগ করব, করলে হলো 47,500, তার সাথে তার পরবর্তী বছরের অবচয়টাকে আমরা যোগ করব, করলে হলো 67,750। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের তালিকা। তাহলে আমরা জানি ফেললাম সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যদি অবচয় বের করতে বলে, তাহলে বের করার নিয়ম হলো সম্পত্তির সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে আমরা যোগ করব, বাদ দিব ভগ্নাবশেষ মূল্য আর ভাগ দিব আয়ুষ্কাল, তাহলে আমরা যে অবচয়টা পাবো তাকে বলা হবে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়। আর যদি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে বলে তাহলে তোমরা অবশ্যই এভাবে বক্স কেটে করবা। এখানে আমি 3 বছর দেখাইছি, ওরা তোমাকে 4 বছরেরও দিতে পারে, 2 বছরেরও দিতে পারে, 1 বছরেরও দিতে পারে। যদি 1 বছরের দেয় তাহলে বক্সের প্রয়োজন নাই, যদি 2 বছরের দেয়, 3 বছরের দেয়, 4 বছরের দেয় তাহলে তোমরা বক্স কেটে করবা। তাহলে আমি বক্সের প্রথম ঘরটার নাম বলেছি কি সাল, তুমি সালের জায়গাতে বছর কথাটা লিখতে পারো। তারপরটা হলো সম্পত্তির শুরুর মূল্য, শুরুর মূল্যের জায়গাতে তুমি লিখতে পারো সম্পত্তির প্রারম্ভিক মূল্য। তারপরটা হলো অবচয়ের হার, তারপরটা হলো অবচয়, তারপরটা হলো অবচয় সঞ্চিতি, তারপরটা হলো সম্পত্তির শেষের মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা হয়তোবা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হবে তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা সরলরৈখিক আর স্থির কিস্তি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এটা আমাদের কতে দেয়, কতে কি শুধু এই দুইটা দেয় না কতে আরো কিছু দেয়? কতে আরো কিছু দেয়। তাহলে কতে আরো কিছু কি কি দেয়? তাহলে কতে আমাদের যেগুলো দিয়ে থাকে আরো, যেমন মেশিনের অর্জন মূল্য, যেমন মেশিনের অবচয় যোগ্য মূল্য, যেমন সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার, যেমন ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার, এই জিনিসগুলো বের করতে দেয় কতে। তার মানে আমরা বললাম কতে সরলরৈখিক স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় বের করতে দেয়, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতেও অবচয় বের করতে দেয়। এর পাশাপাশি ওরা আমাকে কতে মেশিনের অর্জন মূল্য, মেশিনের অবচয়যোগ্য মূল্য, তারপর যে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার,
ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার, এই জিনিসগুলো ওরা আমাকে বের করতে দেয়। তো এখন আমরা দেখব যে কিভাবে মেশিনের অর্জন মূল্য বের করতে হয়। তাহলে মেশিনের অর্জন মূল্য নির্ণয়। দেখো মেশিনের অর্জন মূল্য কাকে বলে? তুমি বাজার থেকে একটা ফ্রিজ কিনেছো, ফ্রিজটার দাম হলো 50,000 টাকা। তো ফ্রিজটা তুমি বাজার থেকে তুমি তোমার বাসাতে আনতে গাড়ি ভাড়া দিয়েছো আরো 5,000 টাকা। তাহলে ফ্রিজটার দাম হলো তোমার 55,000 টাকা। তাহলে তুমি ফ্রিজটা কিনেছো কত টাকায়? 50,000। তোমার বাসাতে আনতে গাড়ি ভাড়া দিতে হয়েছে 5,000। তাহলে টোটাল হলো ফ্রিজটার দাম হলো কত? 55,000 টাকা। এখন পাশের বাড়ির আন্টি তোমাকে জিজ্ঞাসা করছে ফ্রিজটার দাম কত? তো তুমি যদি বলো 50,000 টাকা, তাহলে হলো না। অর্থাৎ কোন জিনিস ক্রয় করার সময় তার সাথে আরো এক্সট্রা যতগুলো খরচ হয়ে থাকে সব খরচগুলোকে একসাথে যোগ করে যে মূল্যটা দাঁড়ায় তাকেই বলা হয় মেশিনের অর্জন মূল্য। অর্থাৎ মেশিনটা পেতে তোমার কত টাকা খরচ হয়েছে। তার মানে তুমি মেশিনটা কিনেছো 50,000 টাকা দিয়ে, 2 লক্ষ টাকা দিয়ে। এ হলো মেশিন 2 লক্ষ টাকা যোগ পরিবহন খরচ হলো 30,000 টাকা যোগ সংস্থাপন ব্যয় হলো 20,000 টাকা। তার মানে টোটাল যদি তুমি যোগ করো তাহলে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার নামই হলো হচ্ছে মেশিনের অর্জন মূল্য। অর্থাৎ তুমি যখন তোমাকে কোশ্চেনে প্রশ্ন করবে মেশিনের অর্জন মূল্য কত টাকা, তখন তোমাকে বলতে হবে মেশিনের সাথে যত রকমের খরচ আছে সব খরচগুলোকে যোগ করে যে মূল্যটা দাঁড়াবে তাকে বলা হয় মেশিনের অর্জন মূল্য। তার মানে আমরা জেনে ফেললাম মেশিনের অর্জন মূল্য হলো কত টাকা? 2 লক্ষ টাকা। এরপরে আমরা চলে যাই মেশিনের অবচয়যোগ্য মূল্য। তাহলে এবার আর অর্জন মূল্য না, মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো, যখন ওরা তোমাকে প্রশ্ন করবে মেশিনের অর্জন মূল্য, তখন সম্পত্তির সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে আমরা যোগ করব। যোগ করলে যে টাকা পাবো তার নামই হলো মেশিনের অর্জন মূল্য। আর যখন ওরা বলবে অবচয়যোগ্য মূল্য, তখন মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে আমরা যোগ করব। আর এইখান থেকে আমরা বাদ দিব ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্য কত টাকা আছে? 50,000 টাকা। তাহলে বাদ দিলে কত টাকা আসছে? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার নামই হলো মেশিনের অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা বললাম কি, অর্জন মূল্য বললে মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করতে হবে। আর যখন অবচয়যোগ্য মূল্য বলবে তখন মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করব। আর কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্যটা আমরা বাদ দিয়ে দিব। দিলে আমরা যে টাকা পাবো তার নাম হলো মেশিনের অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা দুটো শিখে নিলাম, মেশিনের অর্জন মূল্য, মেশিনের অবচয়যোগ্য মূল্য। এবার আমরা যেটা যাব সেটা হলো আমরা কিভাবে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের
পদ্ধতিতে অবচয়ের হার। তাহলে আমরা বললাম যে আমরা অবচয়ের হার বের করব কোন নিয়মে? সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে। তো অবচয়ের হার কয়েকভাবে করা যায়। কোশ্চিনে যে টাকা গালা থাকবে সেই টাকার মাধ্যমে করা যায়, আবার কোশ্চিনে সূত্রের মাধ্যমেও করা যায়। টাকার মাধ্যমে যদি তোমরা করতে যাও তোমাদের সময় লাগবে বেশি, সূত্রের মাধ্যমে যদি করতে যাও তাহলে তোমাদের সময় লাগবে কম। তো সূত্রের মাধ্যমে কিভাবে? 1 ভাগ আয়ুষ্কাল গুণ 100। আমরা যখন এই অঙ্কটা করছিলাম তখন কিন্তু আমাদের এখানে আয়ুষ্কাল দেওয়া ছিল 5 বছর। তাহলে 1 ভাগ আয়ুষ্কাল হলো কত? 5 গুণ হলো কত? 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এটার সাথে এটা কাটাকাটি করলে হবে 5 20 100, 20 একটি 20, অর্থাৎ এর হলো হচ্ছে 20, এর হলো হচ্ছে পার্সেন্টেজ। মনে রাখবা আমরা ক্যালকুলেশন করে কিন্তু 20 পেয়েছি, কিন্তু তারপরে আমরা পার্সেন্টেজ বসাইছি। নিয়ম হলো কোনো কিছুকে 100 দ্বারা যদি গুণ করা হয় তাহলে সেই গুণের শেষে আমাদেরকে কি দিতে হবে? পার্সেন্টেজ দেওয়া লাগবে। তাহলে আমরা সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র হলো 1 ভাগ আয়ুষ্কাল গুণ 100। তাহলে 1 আয়ুষ্কাল হলো 5 গুণ হলো 100, ক্যালকুলেশন করে আমরা পেলাম 20%। এবার আমরা যেটা যাব সেটা হলো কি? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। তাহলে সেম অবচয়ের হার সেম এটা 1 ভাগ আয়ুষ্কাল গুণ হলো 100। তাহলে দেখো যে আমরা যখন যাচ্ছি তাহলে এটার এটার মধ্যে পার্থক্য হলো না, তাহলে দুইটাতে একই হয়ে গেল। তাহলে এটা তার ক্রমহ্রাসমান হলো না। ক্রমহ্রাসমানের বেলায় তোমরা 2 দ্বারা গুণ করবা। তাহলে আমি আবারও বলছি, ক্রমহ্রাসমানের বেলায় কত দ্বারা গুণ করতে হবে? 2। তাহলে 1 ভাগ আয়ুষ্কাল গুণ 100 গুণ হচ্ছে 2। এটা হচ্ছে ক্রমহ্রাসমানের অবচয়ের হার নির্ণয় করার সূত্র। তাহলে কি? 1 ভাগ আয়ুষ্কাল 5 গুণ 100 গুণ 2। এবার আমরা যদি কাটাকাটি করি এটার সাথে এটা, তাহলে 5 20 কত হচ্ছে? 100। তাহলে 20 দুগুণে কত? 40, 40 এ কি কত আসছে? এ হলো 40, এ হলো পার্সেন্টেজ। তাহলে সরলরৈখিক পদ্ধতির বেলায় বের হলো 20%, আর ক্রমহ্রাসমান যে পদ্ধতির বেলায় বের হলো হচ্ছে কত পার্সেন্ট? 40%। তাহলে আমাদের এখান থেকে জানা হয়ে গেল ক্রমহ্রাসমান এবং সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হবে। তাহলে তোমাদেরকে শিখালাম আমি সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয়, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয়, মেশিনের অর্জন মূল্য কিভাবে বের করতে হয়, মেশিনের অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করতে হয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে করতে হয়, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে বের করতে হয়। এই যে 6টা আইটেম শিখালাম, পরীক্ষাতে ইনশাআল্লাহ তোমরা এই 6টা আইটেমের ভিতর থেকে তোমরা কতে পেয়ে যাবে। তাহলে আমাদের
কয়ের কাজ শেষ। তাহলে আমরা কতে কি কি শিখলাম? অবচয়, কিভাবে অর্জন মূল্য বের করতে হয়, কিভাবে অবচয় যোগ্য মূল্য বের করতে হয়, কিভাবে অবচয়ের হার বের করতে হয় সরলরৈখিক আর হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা শিখব সেটা হলো জাবেদা। এ হলো জাবেদা। তো জাবেদা কিভাবে করব আমরা? এই অধ্যায়ের জাবেদা অনেক সোজা। এখানকার জাবেদা করার সময় কোশ্চেনে বলে দেয় যে প্রথম বছরের জাবেদা দাও, প্রয়োজনীয় জাবেদা দাও, প্রথম 2 বছরের জাবেদা দাও। তো ওরা তোমাকে 1 বছর বলুক, 2 বছর বলুক, 3 বছর বলুক আর 4 বছর বলুক, ওরা তোমাকে যত বছরের জাবেদা করতে বলুক না কেন, তুমি এভাবে বলবা 1 বছরের জন্য 3টা জাবেদা দিব। তাহলে আমরা বললাম 1 বছরের জন্য কয়টা? 3টা। তাহলে 2 বছরের জন্য কয়টা হবে? 6টা। 3 বছরের জন্য কয়টা হবে? 9টা। তার মানে ওরা তোমাকে জাবেদা করতে বললে 1 বছরের জন্য তোমরা 3টা জাবেদা দিবা। এবার আমরা যাই, জাবেদার ঘর আমরা কাটছি। খাতার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগ টানবো। তোমার কাছে যে স্কেল থাকবে স্কেল দিয়ে এভাবে এক স্কেল দাগ টানবা। এই ঘরটার নাম হচ্ছে তারিখ। তাহলে আমরা বললাম যে তোমরা খাতার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগ টানবা। টানার পরে তোমার কাছে যে স্কেল থাকবে সেই স্কেলটা এখানে বসাবা, এক স্কেল। এটার নাম হলো তারিখ। শেষের দিকে বসাবা এক স্কেল, আবার বসাবা এক স্কেল, এবার বসাবা হাফ স্কেল। তাহলে আমরা বললাম খাতার এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানবো। দাগ টানার পরে আমরা প্রথমে স্কেলটা বসাবো এক স্কেল তারিখ, শেষের দিকে এক স্কেল, আবার এক স্কেল, এবার হলো হাফ স্কেল। মাঝখানে যতটুকু ফাঁকা থাকবে থাকবে। তাহলে এবার আমরা যাই, এই ঘরটার নাম হচ্ছে বিবরণ, এই ঘরটার নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এই ঘরটার নাম হচ্ছে ডেবিট, এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট। কেউ লেখে ডেবিট টাকা, কেউ লেখে ক্রেডিট টাকা। তাহলে আমরা ঘর সম্পর্কে জেনে ফেললাম। জাবেদার ঘর হলো 5টা: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। এবার খেয়াল করো, এই তারিখের এখানে আমরা সাল বসাবো। ধরে না অঙ্কটা সাল ছিল 2017 সাল, আর এইখানে যে মেশিনটা 2017 সাল, তুমি জানুয়ারি মাসের 1 তারিখে মেশিনটা কিনেছো। তাহলে 2017 জানুয়ারি মাসের 1 তারিখ লিখে ফেললাম। আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ের জাবেদা করতে গেলে 1 বছরের জন্য তোমরা জাবেদা দিবা কয়টা? 3টা। তাহলে প্রথম জাবেদাটা কি? মেশিন, হিসাব, ডেবিট। নগদান হিসাব, ক্রেডিট। কেউ নগদ দেয়, কেউ ব্যাংক দেয়, কেউ প্রদেয় দেয়। তার মানে তুমি মেশিনটা যদি নগদ টাকা দিয়ে কিনো তাহলে নগদান, মেশিনটা যদি তুমি চেকে কিনো, চেক, তাহলে হবে ব্যাংক, আর মেশিনটা যদি তুমি ধারে কিনো বাকিতে তাহলে তোমার হবে হচ্ছে প্রদেয়। এখন ধরে নাও কোশ্চেনে কোনো কিছুই বলা নাই, চেকও বলা নাই, ধারও বলা নাই, শুধু বলা আছে মিস্টার শফিক সাহেব 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন ক্রয় করেন। তাহলে এখানে আমরা সে যে মেশিনটা কিনেছে নগদে না বাকিতে কোনো কিছু বলা নাই, তাই তোমরা এখানে নগদ কথাটাই ব্যবহার করবা।
তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে মেশিনের এখানে আমরা টাকা বসাবো কত? মেশিনটা কিনেছে 2 লক্ষ টাকা দিয়ে, তাহলে তুমি বলবা আমি এখানে 2 লক্ষ টাকা বসাবো, কিন্তু আমি তোমাদেরকে বলবো এখানে 2 লক্ষ না, মেশিনটা কিনেছে 2 লাখ টাকা দিয়ে, মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে যোগ করে তুমি বলবা। তাহলে মেশিনটা কিনেছে 2 লাখ টাকা দিয়ে, খরচ হয়েছে 30,000 আর 20,000 অর্থাৎ 50,000। তাহলে 2 লাখ আর 50,000 যোগ করলে 2,50,000 টাকা। এ হলো 2,50,000 টাকা। তাহলে আমি তোমাদেরকে আবারও বলছি, মেশিনের এখানে যখন তোমরা টাকা বসাবা তখন মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে খরচগুলোকে যোগ করে বসাবা। এখন তুমি বলছো আমি যদি যোগ না করে এখানে যদি আমি 2 লাখ টাকা বসাই, তাহলে 2 লাখ টাকা যদি তুমি বসাও তাহলে এখানে যে খরচ আছে পরিবহন খরচ আর সংস্থাপন ব্যয়, এর জন্য আলাদাভাবে তোমাকে এখানে জাবেদা দিতে হবে। কি? পরিবহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 30,000 30,000, আবার সংস্থাপন ব্যয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 20,000। তাহলে তুমি বলো আমার এর সাথে টাকাটা যোগ করে বসানো ভালো না? কারণ এর সাথে যোগ করে বসালে আলাদাভাবে আমার আর জাবেদা করার কোনো প্রয়োজন নাই। তাই আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে 1 বছরে 3টা জাবেদা দিবা। কয়টা? 3টা। তাহলে প্রথম জাবেদা মেশিন কেনার জন্য, তাহলে জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখন কোশ্চেনে মেশিন নাই, তাহলে নাও আছে যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। আছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ কোশ্চেনে সম্পত্তির যে নাম থাকবে তুমি এখানে সেই নামটাই ব্যবহার করবা। কোশ্চেনে যে নাম থাকবে সেই নামটাই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে সেটা হবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা বসানোর সময় সম্পত্তির সাথে যদি কোনো খরচ থাকে তাহলে সেই খরচগুলোকে আমরা যোগ করে বসাবো, অর্থাৎ আমরা এখানে খরচ পেয়ে গেলাম। এবার আমরা বলেছি 1 বছরে জাবেদা হবে 3টা, তাহলে একটা দিলাম, এখন আরো 2টা, তাহলে আরো 2টা কি? তখন লিখবা এখানে ডিসেম্বরের 31 তারিখ কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট একটা। আবার আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব এ হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 3টা জাবেদা। তাহলে আমরা বলেছি 1 বছরে 3টা জাবেদা হবে, 3টা জাবেদা দিয়েছি। মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। অবচয়ের জন্য 2টা জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। এখন এই অবচয়ের এখানে টাকা বসাতে হবে। তা আমি ধরে নাও অঙ্কটা সরলরৈখিক পদ্ধতিতে, তখন আমি কি করেছিলাম? মেশিনের সাথে খরচগুলোকে যোগ করেছিলাম, 2 লাখের সাথে যোগ করেছিলাম 30,000, যোগ করেছিলাম 20,000, ভগ্নাংশের মূল্য বাদ দিয়েছিলাম 50,000, আয়ুষ্কাল দ্বারা আমরা ভাগ করেছিলাম। যে আমরা ক্যালকুলেশন করে এখানে অবচয় পেয়েছিলাম 2 লাখ ভাগ হলো 5, 4 পাঁচে 20, এ হলো 40,000 টাকা আমরা অবচয় পেয়েছিলাম। অর্থাৎ এটা কি? সরল রৈখিক পদ্ধতিতে যদি অবচয় বের করতে হয়, তাহলে আমি ধরে নিলাম অঙ্কটা ওরা আমাকে সরলরৈখিক পদ্ধতিতে করতে বলেছে, তাই আমি এভাবে বের করলাম। তাহলে অবচয়ের এখানে আমাকে বসাতে হবে এ হলো 40,000 টাকা, এ হলো 40,000 টাকা, এ হলো 40,000 টাকা।
এবার প্রশ্ন হচ্ছে, আমি যে এখানে জাবেদা দিলাম, আমি কিন্তু এখানে ব্যাখ্যা দিইনি কিন্তু। তো ব্যাখ্যা আমি পরে শেখাবো, যেহেতু আমি এখন এই ক্লাসে কিন্তু বুঝাচ্ছি, আমি কিন্তু এখনো অঙ্কে যাইনি। এটা হচ্ছে আমার মানে কয় কিভাবে করতে হবে, মানে অবচয় কিভাবে বের করতে হবে, জাবেদা কিভাবে বের করতে হবে, খতিয়ান কিভাবে করতে হবে, আমি কিন্তু এগুলো বুঝাচ্ছি। আমি এই অধ্যায়ে অঙ্ক করাবো বেশ কিছু। অঙ্ক করানোর সময় আমরা ডিটেইলস, তখন আমরা অঙ্ক কিভাবে করতে হবে তখন সেগুলো নিয়ে করব। তাহলে এটা গেল কি আমাদের 1 বছরের। এখন আমি বলেছি ওরা যদি আমাকে 2 বছরের জাবেদা করতে বলে, তাহলে 2 বছরের বললে আমি বলেছি 1 বছরে 3টা জাবেদা, তাহলে আমাকে এখানে আরো 1 বছর, তাহলে 2017 পরে কত আসছে 2018। তাহলে কি আমি আবার লিখলাম জানুয়ারি মাসের 1 তারিখ। তাহলে জাবেদা হলো কি মেশিন, হিসাব, ডেবিট, নগদান, হিসাব, ক্রেডিট। আবার হলো কি ডিসেম্বরের 31, অবচয়, হিসাব, ডেবিট, পুঞ্জীভূত, অবচয়, হিসাব, ক্রেডিট। আরেকটা হলো কি আয় বিবরণ, ডেবিট, অবচয়, হিসাব হলো ক্রেডিট। এই আমার হলো আরো 1 বছরের জাবেদা। এখন তুমি বলবা তাহলে আমি এখানে টাকা কিভাবে বসাবো, এটা হচ্ছে এখন আমার প্রশ্ন। তা আমি বলেছি সরলরৈখিক পদ্ধতিতে বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় কিন্তু একবারই বের হচ্ছে 40,000 টাকা। আমার 5 বছরের অঙ্ক, তার মানে প্রত্যেক বছরে আমার অবচয় হবে 40,000 টাকা করে। আমি 2017 সালে মেশিন কিনেছিলাম 2 লাখ টাকা দিয়ে, আর আমার খরচ হয়েছে 50,000, 2,50,000 টাকা মেশিনের দাম। আমার ওই বছর অবচয় হয়েছে 40,000 টাকা। তাহলে 2017 সাল আমাদের জন্য শেষ। এবার আমি যাচ্ছি 2018 সাল। আমি বলেছি 3টা জাবেদা, তো আমি 2018 সালে যদি 3টা জাবেদা যদি দিই, তাহলে 2018 সালে আমার হলো 3টা জাবেদা। তাহলে 2018 সালে কিন্তু আমি কোনো মেশিন কিনিনি, তাহলে 2018 সালটা আমাদের একটা ফাঁকা। তাহলে 2018 সালে অবচয় হবে 40,000 টাকা। এ হলো 40,000 টাকা। কারণ আমি তোমাকে বলেছি অঙ্কটা হলো 5 বছরের, তুমি যত বছরেরই জাবেদা দাও না কেন, শুধু প্রথম বছরে মেশিনের টাকাটা বসবে, আর তারপরে মেশিনটা হবে হচ্ছে ফাঁকা, কিন্তু অবচয় হবে 40,000 টাকা। এখন যদি তোমাকে আরো 1 বছর করতে বলতো, অর্থাৎ ধরে নাও ওরা তোমাকে 2019 সাল বলেছে, তাহলে 2019 সালে তুমি এই 3টাই জাবেদা দিবা, এই 3টাই দিয়ে আবার মেশিন ডেবিট, নগদান ক্রেডিট ব্যাংক হচ্ছে ফাঁকা, আর অবচয় এখানে গিয়ে লিখবা 40,000 40,000 40,000 40,000। এটাকেই বলা হচ্ছে আমাদের জাবেদা। এখন যদি কেউ মনে করো যে আমি তো বাবা 2018 সালে কোনো মেশিন কিনিনি, আমি মেশিনের জন্য জাবেদা দিব না, না দিলেও হবে, শুধু অবচয়ের জাবেদা দিলেই হবে। কিন্তু স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে আমি বলেছি তোমরা 1 বছরে 3টা জাবেদা দিবা, এই 3টা জাবেদা তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে আমি বলেছি তুমি যে সম্পদ কিনবা সেই সম্পদ হলো ডেবিট, অর্থাৎ তুমি এখানে মেশিন কিনেছো, তাই মেশিন হলো ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, একটা হয়ে গেল। এবার অবচয়ের জন্য 2টা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের 3টা জাবেদা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে অবচয় করার পরে আমরা এখানে জাবেদা করলাম, তাহলে আমাদের জাবেদাটাও শেখা হয়ে গেল। আমরা বলেছি এই অধ্যায়ে জাবেদা করতে গেলে 3টা জাবেদা মুখস্থ করে ফেলবো। যত বছরের জাবেদার কথা বলবে আমরা তত বছরের জন্য 3টা করে জাবেদা দেব। তাহলে জাবেদা শেষ। এবার আসছে খতিয়ান। এখন আমরা খতিয়ানকে নিয়ে আলোচনা করব।
সেটা মিটিয়ে ফেললাম আমরা। তাহলে এখন আমরা যাই খতিয়ান, যাকে ইংলিশে বলা হয় লেডজার, বাংলাতে বলা হয় খতিয়ান। খতিয়ানটা কোথায় কাজে লাগে? তোমরা যারা তোমাদের পরিবারের লোকজন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, যে বাসাতে টাকা থাকলে টাকা চুরি হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, ছিনতাই হতে পারে, এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিরাপদ একটা স্থান হলো, সেটা হলো ব্যাংক। তখন ব্যাংকে গিয়ে সে টাকাটা জমা রাখবে। তো ব্যাংকে যখন টাকাটা জমা রাখবে, তো ব্যাংকে একটা সফটওয়্যার আছে, কম্পিউটারের সফটওয়্যার। তো যে সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকে হিসাব নিকাশ করা হয়, টাকা জমা দেওয়া হয়, টাকা তোলা হয়, এখন ব্যাংকে কত টাকা রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমটাই হচ্ছে আমাদের খতিয়ান। খতিয়ানের মাধ্যমে ব্যাংকে লেনদেন হিসাব নিকাশ করা হয়। তো খতিয়ান কয় প্রকার? খতিয়ান হলো দুই প্রকার। একটার নাম হলো টি ছক, আর একটার নাম হলো হচ্ছে চলমান জেড ছক। তাহলে আমরা বললাম খতিয়ান কত প্রকার? দুই প্রকার। একটার নাম হলো টি ছক, একটার নাম হলো চলমান জেড ছক। নৈমিত্তিক প্রশ্ন করবে, টি ছকের ঘর কয়টি? 8টি। চলমান জেড ছকের ঘর কয়টি? এ হলো 7টি। তাহলে আমরা বলে ফেললাম খতিয়ান হলো দুই প্রকার, একটা হলো টি ছক, একটা হলো চলমান জেড ছক। টি ছকের ঘর কয়টি? 8টি। চলমান জেড ছকের ঘর কয়টি? 7টি। এখন প্রশ্ন হলো, গতে যখন ওরা আমাকে খতিয়ান করতে বলবে, তখন খতিয়ানটা কোন নিয়মে বলবে? টি ছকে করতে বলবে না চলমান জেড ছকে করতে বলবে? আমাদের তো এই দুইটা নিয়মের ভিতরে যে কোনো একটা নিয়ম খতিয়ানে উল্লেখ থাকবে না, তোমাকে কোন নিয়মে খতিয়ানটা করতে হবে। তাই তোমার কাছে যে নিয়মটা সোজা মনে হবে, টি ছক সোজা হলে টি ছকে করবা, চলমান জেড ছক সোজা হলে চলমানে করবা। কিন্তু আমরা জানি টি ছকের তুলনায় চলমান জেড ছকটা হচ্ছে সোজা, তাই আমরা চলমান জেড ছকে এখন খতিয়ানটা বোঝাচ্ছি। ধরে নাও এই হলো খাতার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা দাগ টানলাম। এখন ওরা আমাকে খতিয়ান করতে বলবে কার? ওরা আমাকে খতিয়ান করতে বললো মেশিনের। কার? মেশিনের। খতিয়ানটা কয় বছরের করতে বললো? 2 বছরের। বললো 2 বছরের খতিয়ান করো। তখন আমি লিখলাম এখানে মেশিন হিসাব। এখন আমি খতিয়ানের ঘর কাটবো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের, ডেবিট ক্রেডিট। তাহলে আমরা দিলাম এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স, ডেবিট, এগুলো হচ্ছে ক্রেডিট। এখন তুমি দেখো, আমরা বলেছি চলমান জেড ছকের ঘর হলো 7টা, 1 2 3 4 5 6, এ হলো 7। তাহলে প্রথম ঘরের নাম তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। অর্থাৎ দেখো, যখন আমি জাবেদা করছিলাম তখন কিন্তু এখানে লিখেছি খতিয়ান পৃষ্ঠা, আর আমি কিন্তু এখন খতিয়ান করছি, তাই আমাকে লিখতে হবে জাবেদা পৃষ্ঠা। এবার হচ্ছে কি ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের ডেবিট ক্রেডিট। তো ব্যালেন্সে যখন আমরা ডেবিট ক্রেডিট করতে যাব, তো খতিয়ান কার বলেছে? বলেছে মেশিনের। লিখে ফেললাম এখানে মেশিনের। এই জায়গাতে লেখা হয় হিসাবের কোড নং। এটা দিলেও হয়, না দিলেও হয়। এখন আমি মেশিন করব, দেখো কিভাবে। 2 বছরের কথা বলেছে, তাহলে প্রথমে হলো 2017 সাল,
এ হলো জানুয়ারি মাসের 1 তারিখ। কার করছি? মেশিনের। মেশিন হিসাব কি হয়েছে? ডেবিট। মেশিন হিসাব কি? ডেবিট। তখন এই যে ডেবিটের ঘরে যে টাকা লিখব 2,50,000, আর এই বিবরণের ঘরে লিখতে হবে উল্টা কথা, এটা হচ্ছে নিয়ম। তাহলে মেশিনের বিপরীত, তাহলে মেশিনের বিপরীত, মেশিনটা যদি আমরা ঢেকে দিই তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? নগদান হিসাব। তখন এই জায়গাতে এসে লিখতে হবে আমাদের নগদান হিসাব। তাহলে আমি আবারও বলছি, তুমি যখন মেশিনের খতিয়ান করবা, তো মেশিনের খতিয়ান করার সময় দেখবা মেশিন এখানে কি হয়ে আছে? মেশিনটা হয়ে আছে ডেবিট। তাই আমাকে টাকাটা বসাতে হবে কার ঘরে? ডেবিটের ঘরে। তাহলে ডেবিটের ঘরে আমি এখানে টাকাটা বসালাম। তাহলে এই জায়গাতে লিখতে হবে উল্টা কথা। তাহলে মেশিনের বিপরীত উল্টা যে কথাটা আছে সেটা কি আছে? নগদান হিসাব। তখন আমরা এই জায়গাতে এসে লিখব কি? নগদান হিসাব। আমার 2017 সালে জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন এখানে খুঁজে দেখব আছে কিনা, দেখছি মেশিন নাই। এবার এখানে গিয়ে খুঁজে দেখব মেশিন আছে কিনা, দেখছি মেশিন নাই। তার মানে 2017 সালে আমার মেশিন হলো একটা, আমার মেশিনের কাজ শেষ। কিন্তু অঙ্কের নিয়ম হলো যে এই টাকাটাকে ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। যদি তুমি ব্যালেন্সের ঘরে না পাঠাও তাহলে তোমার অঙ্ক হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে আমি পাঠাবো, দেখো তো এখানে কি আগে থেকে কোনো টাকা আছে? নাই। তাহলে আমাদের কাজটা কি? টাকাটা আছে ডেবিটে, তাই আমাকে টাকাটা বসাতে হবে কার ঘরে? এ হলো ডেবিটের ঘরে। যদি টাকাটা থাকতো ক্রেডিটে তাহলে আমরা টাকাটা বসাবো কার ঘরে? ক্রেডিটের ঘরে। তাহলে আমরা জেনে রাখলাম ডেবিটে থাকলে ডেবিটের ঘরে, ক্রেডিটে থাকলে ক্রেডিটের ঘরে। এবার ওরা তো আমাকে বলেছিল মেশিন করতে 2 বছরে, তো মেশিনটা আমি করলাম কেবল 1 বছর, 2017 সাল। এবার আমরা যাব 2018 সাল। এই হলো 2018 সাল। 2018 সাল জানুয়ারি মাসের এই হলো 1 তারিখ। আচ্ছা বলো তো 2018 সালে আমি কি কোনো মেশিন কিনেছিলাম? না। 2018 সালে আমার কি আছে? ফাঁকা আছে। তাহলে যদি আমাদের মেশিন হিসাব যদি ফাঁকা থাকে তাহলে এখানে কিন্তু আমি টাকা বসাতে পারবো না। যদি আমি মেশিন কিনতাম, ধরো আমি 50,000 টাকার মেশিন কিনেছি, তাহলে কিন্তু আমাকে এখানে টাকাটা বসাতে হতো। তাহলে আমি কিন্তু এখানে 50,000 টাকা বসাতাম। কিন্তু আমার তো এখানে কোনো টাকা নাই, তাহলে আমার এখানে হলো ফাঁকা। তাহলে যদি কোনো টাকা না থাকে তাহলে আমি এখানে কোনো টাকা বসাতে পারবো না, তখন এখানে ফাঁকা রাখতে হবে। তাহলে আমি এখানে কি লিখব? যদি টাকা থাকতো তাহলে মেশিন হিসাব হচ্ছে ডেবিট, ডেবিটের ঘরে টাকা বসাতাম। তাহলে এখানে উল্টা কথা লিখতে হতো কি? নগদান হিসাব। এখানে লিখতাম নগদান হিসাব। তো যেহেতু আমার এখানে কোনো টাকা নাই তাই আমাকে এখানে ফাঁকা রাখতে হয়েছে। আর ফাঁকা যদি হয় তাহলে এখানে লিখতে হয় ব্যালেন্স। এটা হচ্ছে নিয়ম আমাদের। যদি টাকা থাকতো তাহলে আমি এখানে টাকা বসাতাম, তাহলে এখানে আমি উল্টা কথা লিখতাম নগদান হিসাব। তো যেহেতু আমাদের এখানে এই জায়গাতে আমাদের কোনো টাকা নাই তাই আমরা এখানে ফাঁকা দিয়েছি। আর ফাঁকা দিলে এখানে লিখতে হবে ব্যালেন্স। আমাদের 2 বছর শেষ। কিন্তু এখন এই জায়গাতে আসতে হবে কি? এটার সাথে এটাকে যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ যদি আমি করতে যাই, আমার তো এখানে কোনো কিছুই নাই। তখন নিয়ম হচ্ছে এখানে যে 2,50,000 টাকা আছে সেই টাকাটা এখানে আরেকবার লিখে দিতে হবে। এই যে আমাদের 2 বছরের মেশিন হিসাব, অর্থাৎ মেশিনের আমাদের খতিয়ান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতিয়ানটা আমাদের এভাবে করতে হয়। যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আসলে আমি বুঝালাম কোন জিনিসটা কিভাবে করতে হবে। তো আমি এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক শিখাবো, বেশ কিছু অঙ্ক আমি করাবো। ইনশাআল্লাহ অঙ্ক করানোর সময় তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। এখন শুধু জাস্ট কিভাবে কি করতে হবে সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। আমাদের এখানে খতিয়ান করেছি মেশিনের খতিয়ান 3টা জিনিসের দেয়। একটা দেয় হচ্ছে মেশিনের খতিয়ান, একটা দেয় অপচয়ের খতিয়ান করতে, আর একটা দেয় পুঞ্জীকৃত অপচয়। তো এগুলো আমাদের অঙ্কে থাকবে, তখন আমি তোমাদেরকে ক্লিয়ার একদম বোঝাবো। তো
আশা করি আমি যতটুকু তোমাদেরকে বুঝাইছি তোমরা যদি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা শিখলাম কি আজকে, যে অবচয় কিভাবে বের করতে হয়, শিখলাম কি জাবেদা কিভাবে করতে হয়, শিখলাম কি খতিয়ান কিভাবে করতে হয়। তো আমরা এরপরে নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেখানে আমরা সৃজনশীল অঙ্ক নিব এবং সেই সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আমরা অঙ্কগুলো করব। আর এমসিকিউ আমাদের এই অধ্যায়ে যখন অঙ্কটা শেখানো হয়ে যাবে তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেগুলো প্রতি বছরই ইনশাআল্লাহ কম বেশি ওই এমসিকিউ গুলা দেয়। তো আমি তোমাদেরকে 10টার মতন এমসিকিউ দিব, সেগুলো তোমরা পড়বা। আশা করছি ইনশাআল্লাহ তোমরা সেগুলোর ভিতর থেকে কমন পেয়ে যাবা। আর যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো সেই অঙ্কের বাইরে এইচএসসি পরীক্ষায় অঙ্ক থাকবে না। যে অঙ্কগুলো করাবো ইনশাআল্লাহ ওর ভিতর থেকেই আমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।